আমার বন্ধু আমাকে বলল চল আমরা কালকে থেকে পড়াশোনা শুরু করব। বলতো এটা কোন টেন্স? আমি ইয়ার্কি মেরে তাকে বললাম যে এটা হচ্ছে ফিউচার ইম্পসিবল টেন্স। তা টেন্স নিয়ে এরকম ছোটখাটো ইয়ার্কি আমরা ছোটবেলা থেকেই মেরে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি টেন্সটা যখন আমরা করতে যাই বা ইংলিশে কথা বলতে যাই তখন কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায়। প্রবলেম হয় কেন না, আমরা ছোটবেলা থেকে টেন্সটা মুখস্থ করে এসেছি, টেন্সটাকে জানার বা শেখার প্রয়োজন বোধ করিনি, অথবা প্রয়োজন আমাদের লাগেওনি। কিন্তু এইবার যখন আমরা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি, কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরির, আমাদের কিন্তু বুঝতে পারছি যে টেন্সটা আমাদের ভালো করে শেখা উচিত ছিল। তাই আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে, খুব গভীরে গিয়ে টেন্সটাকে শিখবো। আজকের ক্লাসটা দেখার পর প্রথম থেকে শেষ অবধি আমি এটুকু তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কথাগুলো আমি যেগুলো ক্লাসের মধ্যে বলবো সেগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে 100% আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি পরীক্ষাও টেন্সের আর কোনো প্রশ্ন ভুল করবে না, এবং যখন তুমি ইংলিশ বলবে তোমার মুখ থেকে কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ বেরোবে, কোনো কিন্তু আটকাবে না কোনো কিছু। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তবে শুরু করার আগে একটা কথা তোমাদের বলতে চাই, আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখার পর টেন্সও তোমাকে এসে বলবে আমি যে তোমার, শুধু যে তোমার। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। তাহলে টেন্সের মানে আমরা ছোটবেলা থেকে কি জেনে এসেছি? ক্রিয়ার কাল। দেখো আমি টেন্স কথাটা লিখিনি, তার কারণ আছে। আমরা টেন্সটা না শিখে বা টেন্সটা না লিখে এরকম ভাবে শিখতে পারি ক্রিয়ার কাল। কাল মানে হচ্ছে সময়, ঠিক আছে? আর ক্রিয়া মানে হচ্ছে কাজের, ক্রিয়ার মানে হচ্ছে কাজের। তার মানে গোটা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? গোটা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমাদের? কাজের সময়, কাজের সময়, ঠিক আছে? তা এইবার যেটা বলার কথা, প্রথমত সময় যেটা রয়েছে না, সময়কে তিন ভাগেই ভাগ করা যায়, এটা আমরা ছোটবেলা থেকে জানি। কি কি? আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঠিক আছে? এটাকে আমরা বলি পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এবার এই প্রতিটা ভাগকেই কাজের হিসেবে চারটে ভাগে ভাগ করা রয়েছে। তার মানে টেন্স যদি কত প্রকার আমি বলি, এই যে তিন ভাগ, এই তিনটে ভাগকে আবার চারটে ভাগে, তিনটে কালকে বা সময়কে আবার প্রতিটাতেই চারটে ভাগ করা হয়েছে। অর্থাৎ মোট 12 রকমের টেন্স আমাদের কিন্তু শিখতে হবে। টেন্স 12 প্রকার, এটা আমরা কিন্তু জানি ছোটবেলা থেকেই। কিন্তু এই যে 12 প্রকার টেন্স, এগুলো শেখার আগে কিছু ইংলিশ গ্রামারের বেসিক জিনিস আমাদের অবশ্যই শিখে নেওয়া প্রয়োজন। কেন বলো তো বলছি? কারণ এই যে বেসিক জিনিসগুলো আমরা শিখি না বলেই কিন্তু ছোটবেলা থেকে আমাদের টেন্সে এত প্রবলেম। সেই প্রবলেমটাই আগে আমরা ধরার চেষ্টা করব, দেখে নেব আমাদের কি কি প্রবলেম হয়। প্রথমত ইংরেজি গ্রামারের তিনটি স্তম্ভ, তিনটি পিলার, ঠিক আছে? তিনটে চাকা বলতে পারো, একটা অটো বা টোটো তার তিনটে চাকা। এই চাকাগুলো যদি না থাকে তাহলে কিন্তু তোমার শেখাটা এগোবে না, তোমার শেখাটা এগোবে না। কি কি? স্ট্রাকচার অফ এ সেন্টেন্স, ইংলিশে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়। ফর্মস অফ ভার্বস, ঠিক আছে? ভার্বের কি কি ফর্ম আমরা ইউজ করতে পারি। পার্সন, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি পুরুষ, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় পুরুষ বলে থাকি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ইংরেজি গ্রামারের তিনটি স্তম্ভ, এগুলো আমাদের শিখতে হবে। প্রথমত স্ট্রাকচার অফ এ সেন্টেন্স, এটা কেন আমাদের সমস্যা হয়, কেন আমাদের সেন্টেন্স গঠন করতে ইংলিশে সমস্যা হয়, এবার একটু দেখে নেব। স্ট্রাকচার শিখতে গেলে মেন যে তিনটে জিনিস, এটা ভালো করে খেয়াল করো, মেন যে তিনটে জিনিস সেটা আমাদের শিখে নিতে হবে। কি কি? সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। কি কি লেখা রয়েছে দেখো। সাবজেক্ট যে কাজ করে, অবজেক্ট যার উপরে কাজ করা হয়, আর ভার্ব হচ্ছে ক্রিয়াপদ, যে কাজটা করা হচ্ছে সেটাই হচ্ছে ভার্ব। তাহলে এই তিনটে মেন জিনিস, সাবজেক্ট যে কাজ করে, অবজেক্ট যার উপর কাজ করা হয়, ভার্ব যে কাজটা করা হচ্ছে, তার মানে এই তিনটে জিনিস দিয়েই কিন্তু সেন্টেন্সটা গঠন করা হবে। আচ্ছা, তাহলে তিনটে জিনিস দিয়ে সেন্টেন্স গঠন করা হলে আমাদের প্রবলেমটা কোথায় হয়, মানে সমস্যাটা কোথায় তৈরি হয়, মানে বাংলা থেকে যে ইংলিশে বলবো বা করব, ট্রান্সলেট করব, সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায় হয়। তবে সেই সমস্যায় ঢোকার আগে যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটু বলে দিই, তোমরা সবাই কিন্তু আগে ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে ফেলো। ইওর স্টাডি অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে ইওর স্টাডি লিখে সার্চ করো, সেখানে তোমরা অ্যাপটা কিন্তু পেয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করলে কিন্তু তোমরা কোনো রকম তোমাকে টাকা পয়সা দিতে হচ্ছে না। অ্যাপ ডাউনলোড করলে পরে তুমি সেখানে পেইড কোর্সের পাশাপাশি দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের
পিডিএফ ফ্রি, এবং ফ্রি মক টেস্ট এবং ফ্রি ক্লাস, সমস্ত কিছু সেখানে রয়েছে। এই ফ্রি জিনিসগুলো যেমন ধরো ফ্রি মক টেস্ট বা ফ্রি পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স বা ফ্রি ক্লাসগুলো তোমরা আগে দেখো, এরপরে কি করতে হবে সেগুলো আমি পরে আসছি, আগে আমরা ক্লাসে ফিরে যাই। বলেছে বাংলার ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট পাশাপাশি বসে, এর জন্য আমাদের অসুবিধা হয়, কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট অবজেক্ট পাশাপাশি বসে না। ইংরেজির ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে। মানে যদি আমি বাংলার ক্ষেত্রে বলি যে আমি ভাত খাই, একদম সিম্পল বাক্য দিয়ে বুঝবো, একদম সিম্পল বাক্য, কোনো কঠিন নয়। আমি ভাত খাই, এখানে যদি আমি প্রশ্ন করি কাজটা কে করছে, আমি করছি, তার মানে এইখানে আমি হচ্ছি বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, কি খাচ্ছি মানে কাজটাই, খাওয়ার কাজটা কে গ্রহণ করছে, ভাতটা গ্রহণ করছে, এর উপরে কাজ হচ্ছে, তার মানে এইটা হচ্ছে অবজেক্ট। আর এখানে খাই, তোমরা বুঝতেই পারছো এই খাইটা হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব। তার মানে এখানে আমরা দেখতে পারলাম বাংলার ক্ষেত্রে এখানে স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু ইংলিশের ক্ষেত্রে যখন আমরা এটা করি তখন কিন্তু পাল্টে যায়। আমরা ছোটবেলা থেকে মুখস্থ করেছি যে আমি ভাত খাই, ইংরেজি হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি জল খাই, আই ড্রিঙ্ক ওয়াটার, এরকম ভাবে মুখস্থ করেছি, কিন্তু কেন এরকম হয় সেটা কিন্তু বুঝিনি, সেটা আজকের ক্লাসে তোমরা সম্পূর্ণরূপে একদম গোড়া থেকে বুঝতে পারবে। দেখো ইংলিশের ক্ষেত্রে যখন আমরা চেঞ্জ করি না, আমি কি বললাম, আমি ভাত খাই, আমিটা আমির জায়গায় থাকলো, অর্থাৎ আমার সাবজেক্টের জায়গায় কিন্তু সাবজেক্টই থাকলো, কোনো রকম কোনো পরিবর্তন হলো না। এইবার চলে আসি আই ইট রাইস, এইখানে ইট, ইটটা কি হলো বলতো, ইটটা হয়ে গেল আমার ক্রিয়াপদ ভার্ব। তার মানে আমরা কি দেখতে পারলাম যে ইংলিশে যখন বাক্যটা তৈরি হবে তখন অবশ্যই সাবজেক্টের পরে ভার্ব আসবে, না হলে কিন্তু ইংলিশের বাক্যই তৈরি হবে না, ইংরেজির বাক্যই তৈরি হবে না। ঠিক আছে, বাক্য একদম ভেঙে চুরে পড়ে যাবে। যাই হোক, আই ইট রাইস, আমি ভাত খাই, এবং সব থেকে কি আসলো শেষে, রাইস। রাইসটা বা ভাতটা আমাদের এখানে কি ছিল, আমরা জানি যে ভাতটা ছিল হচ্ছে আমাদের অবজেক্ট। তার মানে কি ইংরেজির ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা কিরকম পেলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে এইখানটাই হচ্ছে আমাদের মেন গন্ডগোল, এইখানে আমাদের মেন গন্ডগোল, এই জায়গাটাই আমাদের গন্ডগোল হয়। এই জিনিসটাই আমাদের কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এইবার এখান থেকেই না দ্বিতীয় যে জিনিসটা, অর্থাৎ ফর্মস অফ ভার্ব, এটা আমাদের শেখার প্রয়োজনীয়তাটা আছে, শেখাটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি ভালো করে খেয়াল করো, আমরা যে টেন্সের যে বিভিন্ন প্রকারগুলো শিখবো না, সেখানে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, আমরা যে বিভিন্ন রকম টেন্স শিখবো সেখানে সাবজেক্ট এবং অবজেক্টের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না। যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে এই যে ক্রিয়াপদের রূপের, ক্রিয়াপদের রূপের, এই ক্রিয়াপদের রূপগুলো পরিবর্তন হতে 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 যাবে, এবং সেই জন্যই কিন্তু আমাদের টেন্সগুলো পরিবর্তন হবে। প্রেজেন্টের বিভিন্ন রকম টেন্স, পাস্টের বিভিন্ন রকম টেন্স, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখে নেব। তবে আমাদের প্রথমে যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেটা বললাম, ফর্মস অফ ভার্বস। এইখানে দেখো, যদি ধরে নিয়ে যে ইট, ইট হচ্ছে V1 ফর্ম, V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা বেসিক ফর্ম বলি, V1। V1 আমি এখানে কেন লিখেছি, কেন লিখেছি, কারণ যখন আমরা স্ট্রাকচার পড়বো না, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সেখানে এরকম V1 V2 কিন্তু লেখা থাকবে, সেখানে এরকম V1 V2 কিন্তু লেখা থাকবে। এই জিনিসগুলো আমরা একটু পরে আসছি, তবে আমাদের আগে এই জিনিসগুলো খুব ভালো করে শিখতে হবে। যেমন ধরে নি ইট, ইট পাস্ট হয়ে যাবে, V2 ফর্ম হয়ে যাবে ইটেন, এটা হচ্ছে পাস্ট ফর্ম বলি। ঠিক আছে, সরি এট, ইট থেকে হয়ে যাবে এট, V2 পাস্ট ফর্ম। ইটেন, ইটেন হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম, এটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক একই রকম ভাবে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, টিচ, টট, টট, এই ফর্মগুলো V1 V2 V3 কি যে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, কোন ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা, পাস্ট ফর্ম কোনটা, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, এগুলো কিন্তু অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। তোমাদের মাথায় এবার একটা প্রশ্ন আসবে, স্যার আপনি তো এখানে 3টে ভার্ব দিয়েছেন, বাকিগুলো আমরা কোথায় পাবো? তোমাদের সবার হাতে এখন স্মার্টফোন রয়েছে, যাবে নেটে সার্চ করবে,
অনেকগুলো এরকম লিস্ট পেয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। সেখান থেকে তোমরা একটু জাস্ট রিভাইজ করে নেবে যে কোন ভার্বের সেকেন্ড ফর্ম কোনটা, থার্ড ফর্ম কোনটা। যদি জেনে গেলে তাহলে কিন্তু তোমার কিন্তু ভিতটা আরো অনেকটা মজবুত হয়ে গেল, ভিতটা আরো অনেকটা মজবুত হয়ে গেল। এইবার আমরা আমাদের 3 নম্বর ধাপ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্সন বা পুরুষ, সেটা আমরা কিন্তু বুঝতে চেষ্টা করব। এবার একদম সহজভাবে আমি যদি বলতে চাই, যদি আমি তোমাকে বোঝাতে চাই পার্সন বা পুরুষ, ফার্স্ট পার্সন কে, সেকেন্ড পার্সন কে, থার্ড পার্সন কে, যদি সহজভাবে একদম বোঝাতে চাই, যে কথা বলছে, ধরো আমি কথা বলছি, আমি হচ্ছি ফার্স্ট পার্সন, তুমি বা তোমরা আমার কথা শুনছো সেকেন্ড পার্সন, এই যে আমি টেন্স সম্বন্ধে আলোচনা করছি, টেন্সটা হচ্ছে এখানে থার্ড পার্সন। তার মানে যে বক্তা সে ফার্স্ট পার্সন, যে শ্রোতা যে সে হচ্ছে সেকেন্ড পার্সন, আর তোমরা যারা, মানে আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করছি এই ক্লাসের মধ্যে টেন্স, টেন্সটা হয়ে গেছে থার্ড পার্সন। মানে হচ্ছে যার সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে সে হয় থার্ড পার্সন, যে বলছে সে হয় ফার্স্ট পার্সন, আর যে শুনছে শ্রোতা সে হয় হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা জিনিসটা মাথায় রাখবো। তাহলে একদম সিম্পল, একদম সিম্পল। মানে ধরো তুমি তোমার ভাই বসে আলোচনা করছো, তুমি তোমার ভাইকে বলছো মা হয়তো এখন রান্না করছেন, তার মানে কি তোমার মা এখানে কিন্তু থার্ড পার্সন হয়ে গেল, তোমার ভাই শুনছে, ভাই কিন্তু সেকেন্ড পার্সন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড সেগুলো আমাদের জেনে রাখা জরুরি। এবার ইংলিশের ক্ষেত্রে আমরা কি কি দেখবো, আমি, আমরা, আই, উই, আমাকে, মি ইত্যাদি হয়ে যাবে হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, তোমাকে, প্রতি ক্ষেত্রে আমরা ইউ কথাটা ইউজ করব, মাথায় রাখবে। তুমি, তোমরা, তোমাকে, প্রতি ক্ষেত্রে আমরা ইউ কথাটা ইউজ করব। নেক্সট থার্ড পার্সন, সে, তারা, তাকে, তাদেরকে। ঠিক আছে, সে হচ্ছে যদি পুরুষ হয় হি, যদি মহিলা হয় তাহলে শি। তারা ইংরেজি হচ্ছে দে, THEY, দে, দে মানে হচ্ছে তারা। তাকে, ঠিক আছে, হিম, হার, দুটো মানে হচ্ছে তাকে, আর তাদেরকে মানে হচ্ছে দেম, তাদেরকে ইংরেজি হচ্ছে দেম, দেম মানে হচ্ছে তাদেরকে। তার মানে এই যে জিনিসগুলো, আই, উই, মি থাকলে আমাদের ফার্স্ট পার্সন, ইউ থাকলে সেকেন্ড পার্সন, হি অথবা শি, দে, হিম, হার, সরি, দে, হিম, হার, দেম ইত্যাদি থাকলে, অথবা ইট থাকলে, এগুলো হয়ে যাবে আমাদের কিন্তু থার্ড পার্সন। তার মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কিরম ভাবে সহজে বললাম, একদম যে বলছে, যে বক্তা সে হচ্ছে ফার্স্ট পার্সন, যে শুনছে, যে শ্রোতা সে হচ্ছে সেকেন্ড পার্সন, এবং যার সম্বন্ধে কথা বলা হচ্ছে সে হয়ে যাবে কিন্তু আমাদের থার্ড পার্সন। তার মানে টেন্স শেখার জন্য যে যে জিনিসগুলো আমাদের জরুরি, শেখা অবশ্যই জরুরি, যেমন সেন্টেন্সের স্ট্রাকচার, ভার্বের ফর্ম এবং পার্সন, সেগুলো কিন্তু আমরা গোটাটাই খুব সুন্দরভাবে জেনে নিলাম। এইবার আমরা টেন্স শেখার দিকে আরো এক ধাপ কিন্তু এগিয়ে যাব। তবে টেন্সের মূল বিষয়ে ঢোকার আগে তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে ইউস্টাডি অ্যাপটা ডাউনলোড করে সেখানে ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট এগুলো আগে দেখতে, দেখে যদি তোমার ভালো লাগে তুমি সেখানে দেখবে যে বিভিন্ন সেখানে কোর্সের, পেইড কোর্সের অপশন আছে। রেলের যেমন কোর্স রয়েছে, এসএসসির বিভিন্ন পরীক্ষার জন্য কোর্স রয়েছে, পিএসসির পরীক্ষার জন্য কোর্স রয়েছে, প্রাইমারি টেটের পরীক্ষার জন্য কোর্স রয়েছে, এবং আলাদা করে ইন্ডিভিজুয়াল তুমি সেখানে প্রতিটা সাবজেক্টের কোর্স পাবে। আমি যদি আমার সাবজেক্টের অর্থাৎ ইংলিশের কথা বলি, ইংলিশের যে গত 2.0 কোর্সটা ছিল সেখান থেকে পড়ে কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন এক্সামে কিন্তু, যেমন এসএসসি এমটিএস পরীক্ষায় কিন্তু ফুল মার্কস করে আসতে পেরেছে, এরকম কিন্তু আমাকে রিভিউ দিয়েছে। এই যে আমি এখন গত সেপ্টেম্বর মাস থেকে 3.0 ব্যাচটা শুরু করেছি, সেখানেও কিন্তু যারা ইংলিশ পারতো না একদম, তারাও কিন্তু এখন নিজেরা কিন্তু উত্তর করতে পারছে। তাদেরকে কিন্তু একটা একদম জিরো থেকে, বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত কিন্তু আমি নিয়ে গেছি। অর্থাৎ এক্সাম ক্র্যাক করার জন্য, এক্সামের পরীক্ষার হলে বসে একদম সঠিকভাবে কম সময়ে উত্তর করে আসার জন্য যেটুকু তাদের শিক্ষার প্রয়োজন, যেরকম ভাবে তাদের রেডি করার প্রয়োজন, আমি কিন্তু রেডি করিয়ে দিয়েছি। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এতক্ষণ তোমাদের আমি যেটুকু পড়েছি সেটুকুর মধ্যেও কিন্তু খুব কঠিন কোনো বিষয় ছিল না। এই সমস্ত বিষয় যদি তোমরা একদম বেসিক থেকে শিখতে চাও তাহলে অবশ্যই বলবো দেরি না করে 0 to Pro কোর্সে তোমরা 3.0 কোর্সে এনরোল হয়ে যাও। তোমাদের যদি আমার অ্যাডভাইস তোমরা নিতে চাও তাহলে আমি বলবো যে প্রতিটা, যেরকম শুধু ইংলিশ তো নয়, ম্যাথস রয়েছে, রিজনিং রয়েছে, জেনারেল স্টাডিজ রয়েছে, এবার প্রতিটা 3.0
আলাদা আলাদা না এনরোল হয়ে প্রতিটা জায়গায় বা আলাদা আলাদা না ভর্তি হয়ে তোমরা যদি কম্বো নাও, সেখানে তোমার প্রাইসটা অনেক কম হচ্ছে, তোমার সময় বেঁচে যাচ্ছে, সমস্ত পিডিএফ একসঙ্গে পাচ্ছ, সমস্ত মক টেস্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ। অর্থাৎ কম্বোটা নেওয়া কিন্তু সুবিধাজনক যদি আমার মতামত নাও। এবার আমি ফিরে আসছি আমাদের ক্লাসে। বাকি ডিটেলস জানতে গেলে তোমরা স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমার ক্লাসে। এবার আমরা টেন্সের মূল বিষয়ে ঢুকতে চলেছি। টেন্স মানে আমরা জেনে নিয়েছিলাম ক্রিয়ার কাল। তো কাল তো 3 প্রকার আমরা জানি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এবার আমরা কাজের বিষয়ে ঢুকবো। ধরো একটা কাজ কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, নাকি এখনো চলছে, শেষ হয়ে গেছে কিনা সেটাও জানি না। তা এই ধরনের কাজকে, যার কোনো কিছু নির্দিষ্ট নেই, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অনির্দিষ্ট। এই অনির্দিষ্টটাকেই বলা হয় ইংলিশে ইনডেফিনিট। তা আমরা প্রথমে জেনে নেব প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের কিরকম ভাবে আমরা বুঝতে পারবো যে কোন বাক্যটা এই সমস্ত টেন্সে রয়েছে এবং বাক্যের গঠনটা কিরকম হবে। বোঝা গেছে? তার মানে দুটো জিনিস আমরা কিন্তু শিখতে শিখতে এগোবো। আমরা বাক্য দেখে কিরকম ভাবে বুঝবো, বিশেষ করে বাংলা বাক্য থেকে কিরকম ভাবে বুঝবো যেটা কোন টেন্সে রয়েছে, আমি কোন টেন্স ইউজ করব এবং সেই টেন্সের বাক্যটা কিরকম ভাবে গঠন হচ্ছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে এখানে লেখা ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস V1, এখানে লেখা আছে V1 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এবার একটু বলে দিই যে আমরা বাংলায় কিরকম ভাবে বুঝবো। যদি দেখো, খুব ভালো করে শুনে নাও এই জায়গাটা বাবা, খুব ভালো করে শুনে নাও এই জায়গাটা। যদি দেখো বাংলায় ক্রিয়াপদে যখন আমরা কথা বলছি বা লিখছি, ক্রিয়াপদের শেষে হর্ষই, ওকার অথবা একার আছে, বা কোনো কোনো ক্ষেত্রে অন্ত্যেষ্টিও কিন্তু দেখা যায়। ঠিক আছে, হর্ষই, একার, অন্ত্যেষ্টিয়, ওকার, হর্ষই, ওকার বা ও, অন্ত্যেষ্টিয় অথবা এ যদি থাকে, যেমন আমি অথবা আমরা ভাত খাই, তুমি অথবা তোমরা বই পড়ো, সে অথবা তারা ভিডিও দেখে, সে অথবা তারা স্কুলে যায়, এই ধরনের যদি দেখো ক্রিয়াপদের সঙ্গে হর্ষইকার, ওকার অথবা একার যুক্ত রয়েছে, তখনই বুঝে নেবে ওটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। কি বললাম? আমি ভাত খাই, সে স্কুলে যায়, ঠিক আছে, অথবা তারা স্কুলে যায়, তুমি বই পড়ো। তার মানে দেখো হর্ষইকার, ওকার, একার অথবা অন্ত্যেষ্টিয় যুক্ত রয়েছে বাক্য শেষে। সেই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইবার আমরা কি করব, শিখে নেব বাক্যটা কিরকম ভাবে গঠন হচ্ছে। আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে বাক্য যেরকমই হোক না কেন, আমরা সাবজেক্ট এবং অবজেক্টের জায়গা কিন্তু পরিবর্তন করব না, পরিবর্তন হবে ক্রিয়াপদের রূপ। চলো দেখে নি। আমি, আমরা, এইখানে খাওয়ার কাজটা কে করছে? আমি অথবা আমরা। তার মানে এইখানে কি আমি অথবা আমরা হচ্ছে আমাদের সাবজেক্ট, তার মানে আই অথবা উই, আই অথবা উই। আর আমার অবজেক্ট কি? কি খাচ্ছি? ভাত খাচ্ছি, রাইস, রাইস। আমি কি বলেছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে। ভার্বের ফার্স্ট ফর্ম মানে হচ্ছে এটা বেসিক ফর্ম, প্রেজেন্ট ফর্ম। খাওয়া ইংরেজি আমরা জানি হচ্ছে কি? ইট। তার মানে আই অথবা উই ইট রাইস। তুমি অথবা তোমরা বই পড়ো, তুমি অথবা তোমরা দুটোরই ইংরেজি হচ্ছে ইউ, আর আমাদের বই ইংরেজি হচ্ছে কি পড়ছি? এখানে বই পড়ছি, বইটা হচ্ছে আমাদের অবজেক্ট। তার মানে এইখানে হচ্ছে বুক, ইউ বুক। সাবজেক্ট এবং অবজেক্টের জায়গা ফিক্স। মাঝখানে আমরা কি বসাবো? ক্রিয়াপদ বসাবো। কি ধরনের ক্রিয়াপদ বসাবো? যে ক্রিয়াপদটা রয়েছে, অর্থাৎ এখানে পড়া, এটার আমরা প্রেজেন্ট ফর্ম বা বেসিক ফর্ম বা V1 ফর্ম, ফার্স্ট ফর্মটা বসিয়ে দেব। ঠিক আছে, আই অথবা উই ইট রাইস, ইউ রিড বুক। সে অথবা তারা ভিডিও দেখে, সে অথবা তারা ইংরেজি কি? সে ইংরেজি হি হতে পারে, শি হতে পারে, আর তারা ইংরেজি হচ্ছে দে। ভিডিও দেখা ইংরেজি কি? এখানে হবে ওয়াচ। যখন কোনো কিছু আমরা মনোযোগ সহকারে দেখি, সেটা হয়ে যাবে ওয়াচ। ঠিক আছে, দে ওয়াচ ভিডিও বা ভিডিওস। ঠিক আছে, তাহলে এই ধরনের এরকম ভাবে কিন্তু আমরা বাক্য গঠন করতে পারবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বা যে টেন্সই আমরা করি না কেন, সবসময় মাথায় রাখবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্মটা আমরা ইউজ করব। কোন ফর্ম ইউজ করব? ফার্স্ট ফর্ম আমরা ইউজ করব। কিন্তু দেখো এখানে একটা ব্যতিক্রম আছে বাবা। যে ব্যতিক্রম থেকে তোমাকে প্রশ্ন দিয়ে দেবে কি? যখন আমাদের বাক্যের কর্তা হি, শি অথবা রাম শ্যাম যদু মধু থাকবে, অর্থাৎ
থার্ড পার্সন থাকবে এবং সে সিঙ্গুলার হবে, এক বচন হবে, তখন আমরা ক্রিয়াপদের সঙ্গে একটা এস, ইএস অথবা আইএস যুক্ত করে দেব। কি বললাম, এইখানে যখন আমাদের বাক্যের সাবজেক্ট বা কর্তা দেখে নেব যে কোনো তৃতীয় ব্যক্তি, মানে হচ্ছে আমিও না, তুমিও না, আমরাও না, তোমরাও না, কোনো তৃতীয় ব্যক্তি যার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে সে যদি থাকে তখন এইখানে থাকে, এবং সে যদি এক বচন হয় তখন ক্রিয়াপদের সঙ্গে এইখানে কি যুক্ত হবে, এইখানে একটা এস, ইএস অথবা আইএস যুক্ত হবে। ঠিক এইখানে যেরকম হি অর শি অথবা রাম শ্যাম যদু মধু ওয়াচেস ভিডিওস, এখানে দেখো ওয়াচটা ছিল, ওয়াচের সঙ্গে ইএস যুক্ত হয়ে গেল, ওয়াচেস ভিডিওস। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যতিক্রম, মাথায় রাখবে ভালো করে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এখান থেকে কিন্তু ভুল টুল গুলো দিয়ে দেয়। আর যদি দে থাকে, থার্ড পার্সন যদি আমার প্লুরাল হয়, দে মানে কি তারা, প্লুরাল, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। শুধু মাথায় রাখবে যদি আমার বাক্যের কর্তা অর্থাৎ যে কাজটা করছে সে যদি থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার হয়, এক বচন হয়, তখনই কিন্তু এই পরিবর্তনটা হবে। তাহলে এই গেল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটের ব্যাপার। আমরা কি শিখলাম, আমরা শিখলাম যদি বাংলায় যখন আমরা কথা বলি ক্রিয়াপদের শেষে উচ্চারণটা যদি হর্ষই দিয়ে অথবা ও কার দিয়ে অথবা এ কার দিয়ে অথবা অন্ত্যেষ্টিয় দিয়ে শেষ হয়, তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব, এবং সেখানে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে আমরা ক্রিয়াপদের ফার্স্ট ফর্ম আমরা ব্যবহার করব। ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্ম। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই যে ফার্স্ট ফর্ম বলছেন এগুলো কোথা থেকে পড়বো? ঠিক আছে, তোমরা নেটে গিয়ে সার্চ করে নাও ফর্মস অফ ভার্বস বলে, সেখানে তোমরা সমস্ত লিস্ট পেয়ে যাবে। তোমাদের সবার হাতে স্মার্টফোন রয়েছে, একটু স্মার্ট ওয়ার্ক আমাদের কিন্তু করে নিতে হবে, শুধু ফোনটা স্মার্ট হলে চলবে না, আমাদের নিজেদেরকেও একটু স্মার্ট হতে হবে। যেমন ধরো এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কি দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি ইউজ হয়, ভার্বের ফার্স্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি ইউজ হবে, ভার্বের সেকেন্ড ফর্ম। যাই হোক সেই ব্যাপারে পরে আসছি, আমরা আগে জেনে নিই যদি দেখো যে ক্রিয়াপদের সঙ্গে বা ক্রিয়াপদটা, ঠিক আছে, এ ছিলাম, দেখো লাস্টে উচ্চারণ কি হচ্ছে, এ ছিলাম, স্কুলে গিয়েছিলাম, এ ছিলাম, এ ছিল, অথবা এ ছিলে দিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, কি দিয়ে, এ ছিলাম, এ ছিল, এ ছিলে, এ ছিলাম, এ ছিল, এ ছিলে দিয়ে শেষ হচ্ছে, তখন আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু ইউজ করতে হয়। মাথায় রাখবে কি, আমি স্কুলে গিয়েছিলাম, দেখো উচ্চারণ কি হলো, এ ছিলাম, সে ফুটবল খেলেছিল, উচ্চারণ কি হলো, এ ছিল, তুমি একটি মুভি দেখেছিলে, ঠিক আছে, উচ্চারণ কি হলো, এ ছিলে। তাহলে এ ছিলাম, এ ছিল, এ ছিলে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এবার আমরা কি করব, আমরা বসিয়ে দেবো সাবজেক্ট এবং অবজেক্ট। এখানে সাবজেক্টকে আমি, ঠিক আছে, কোথায় গিয়েছিলাম, স্কুল, স্কুল, সে ফুটবল খেলেছিল, সে ইংরেজি হচ্ছে হি অথবা শি, ঠিক আছে, খেলেছিল, কি খেলেছিল, ফুটবল, ফুটবল, ঠিক আছে, এরকম ভাবে বাক্য গঠন করব। তুমি একটি মুভি দেখেছিলে, তুমি ইংরেজি ইউ, কি দেখেছিলে, একটি মুভি, এ মুভি, ঠিক আছে। তাহলে আই এর পরে এখানে কি বসবে, স্কুলে গিয়েছিলাম, যাওয়া ইংরেজি হচ্ছে গো, তারপরে হচ্ছে টু বসবে, হি অর শি। তাহলে স্যার এখানে তো আপনি বললেন যে সেকেন্ড ফর্ম, এখানে কি গো বসবে না, এখানে গো বসবে না, এখানে গো এর পাস্ট ফর্ম বসবে ওয়েন্ট, এখানে গো এর পাস্ট ফর্ম বসবে ওয়েন্ট, গো কিন্তু বসবে না, ভালো করে খেয়াল করো। নেক্সট শি, স্যার এখানে তো বলেছিলেন যে হি অথবা শি থাকলে এখানে ক্রিয়াপদের সঙ্গে এস, ইএস অথবা আইএস যুক্ত হবে, কিন্তু যখন আমরা পাস্ট ইনডিফিনিট করব, পাস্টের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত নিয়ম খাটে না, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই কিন্তু পরিচয় দেয়। বাক্যের ক্ষেত্রে আমরা এটাই মনে রাখবো, পরীক্ষার সময় আমরা এটাই মনে রাখবো, এখানে কিন্তু যেরকম সেরকমই বলে যাবে, কারণ পাস্ট ফর্মের সঙ্গে বা সেকেন্ড ফর্মের সঙ্গে কখনো এস, ইএস বা আইএস যুক্ত হয় না। তাহলে এখানে আমরা কি করব, হি অর শি প্লেড, খেলা খেলেছিল, খেলা ইংরেজি হচ্ছে প্লেড, প্লেড ফুটবল, তুমি একটি মুভি দেখেছিলে, you watched a movie, you watched a movie। তাহলে স্যার এইখানে আমরা বাক্যগুলো তো শিখে নিলাম যে বাংলায় কিরকম থাকলে আমরা কি বুঝবো সেটা শিখে নিয়েছি, পরীক্ষায় কিরকম ভাবে দেবে, অথবা আমরা বাক্যটা তো গঠন করলে শিখলাম, কিন্তু পরীক্ষার সময় ইংরেজিতে দিয়ে দিলে কিরকম ভাবে বুঝবো সেটা এবার একটু দেখে নি। পরীক্ষায় ইংরেজিতে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে কি নেই সেটা বোঝার জন্য দেখবে বাক্যের মধ্যে লাস্ট এই কথাটা থাকবে, অথবা এগো এই কথাটা থাকবে, অথবা অতীতের কোনো সালটাল দিয়ে দেবে বা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে, ঠিক আছে, লাস্ট, এগো, অতীতের কোনো সাল,
ইত্যাদি ইত্যাদি তোমাকে দিয়ে দেবে, যা দেখে তুমি বুঝতে পারবে যে কাজটা কখন হয়েছিল। অর্থাৎ এখানে কিন্তু অতীতের কোনো কাজ নির্দেশ করছে, অতীতের কোনো কাজ নির্দেশ করছে যে অতীতে এই কাজটা করা হয়েছিল। ঠিক একই রকম ভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কোন কোন জায়গায় ব্যবহার করি বা সাধারণত কোন ধরনের বাক্যগুলোকে বোঝায়, যেই ধরনের বাক্যগুলো আমরা বা যেই কাজগুলো আমরা প্রতিদিন করি, আমাদের প্রতিনিয়ত রুটিনের মধ্যে বা অভ্যাসের মধ্যে যে কাজগুলো পড়ে। ঠিক আছে, তা পাস্ট হয়ে গেল, প্রেজেন্ট হয়ে গেল, প্রেজেন্ট পাস্ট দুটো হলো। এবার তো ফিউচারের কথা আমাকে চিন্তা করতে হবে। ফিউচারের দিকে যদি আমরা এগোই, ফিউচারের দিকে যদি আমরা এগোই, সবসময় মাথায় রাখবে ফিউচার টেন্সে যখনই যাব তখনই কিন্তু ক্রিয়াপদ বলবে আমার একটা হেল্পিং ভার্ব দরকার, হেল্পিং ভার্ব না হলে আমি কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করতে পারবো না। ঠিক যেরকম আমরা জীবনের ক্ষেত্রে করি, যে আমার যদি আর্থিক অবস্থা ভালো না হয়, আমার যদি আর্থিক দিক থেকে আমি সাপোর্ট করতে না পারি মানে এখন থেকে, তাহলে ভবিষ্যৎটা আমার ভালো হবে না। ঠিক এই জন্যই ফিউচারের ক্ষেত্রে, ফিউচারের যে কোনো টেন্সের ক্ষেত্রে আমরা ক্রিয়াপদের যে হেল্পিং ভার্ব, হেল্প করার জন্য এই কথাটা ব্যবহার করে থাকি, এই দুটো ভার্ব উইল অথবা শ্যাল, উইল অথবা শ্যাল। এবার আমরা দেখিনি যে কিরকম ভাবে বুঝবো যে বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সের আদৌ রয়েছে কি নেই। এই উদাহরণ দেখো, আমি স্কুলে যাব, তুমি যেখানে মানে যে ফিউচার টেন্সই করো না, দেখবে যে ফিউচার টেন্সের বাক্যগুলোতে সব সময় ব অথবা বে, ঠিক আছে, ব অথবা বে এই উচ্চারণগুলো থাকবে, ব অথবা বে। সেটা বুঝেই, সেটা শুনেই তুমি বুঝে নেবে যে এইটা হয়ে যাবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স, ব অথবা বে। আমি স্কুলে যাব, তুমি স্কুলে যাবে, সে স্কুলে যাবে, তারা স্কুলে যাবে, তোমরা স্কুলে যাবে, আমরা স্কুলে যাব। দেখো ব বে, ব বে এই উচ্চারণগুলোর মধ্যে ঘোরাফেরা করছে, তার মানে এই টেন্সগুলো হয়ে যাবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। তা এই ক্ষেত্রেও আমরা সাবজেক্ট এখানে বসিয়ে দেব। এখানে কি সাবজেক্ট আই, কোথায় যাচ্ছি, স্কুল, ঠিক আছে। তুমি স্কুলে যাবে, ইউ এখানে লিখে দিলাম স্কুল। সে স্কুলে যাবে, হি অর শি, এটা লিখে দিলাম স্কুল। তাহলে এইখানে কি বসাবো? আচ্ছা এখানে তো বলে দিয়েছি উইল বা শ্যাল, তাহলে কোথায় উইল বসবে, কোথায় শ্যাল বসবে? সাধারণ ক্ষেত্রে গ্রামারের, ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী আই এবং উই এর পরে শ্যাল বসে, আই এবং উই এর পরে শ্যাল বসে, বাকি সমস্ত ক্ষেত্রে উইল বসে। কিন্তু বর্তমানে নিয়ম অনুযায়ী আমরা আই অথবা উই এর পরে উইল বসাতে পারি, তাতে কিন্তু কোনো রকম কোনো ভুল নেই। এটার থেকে তুমি কি মনে করতে পারো যে পরীক্ষায় কোথায় উইল বসবে কোথায় শ্যাল বসবে এখান থেকে কিন্তু প্রশ্ন দেবে না, মাথায় রাখবে আমরা যা খুশি বসাতে পারি। তা আমি গ্রামারের রুল ফলো করে আমি এখানে বসিয়ে দিলাম আই শ্যাল। তারপরে স্যার কি বসাবো, যেরকম সেরকম গো টু স্কুল, গো টু স্কুল। এটা ইউ এর পরে কি বসে, উইল গ্রামারের নিয়ম অনুযায়ী। তারপরে কি, গো টু স্কুল। তারপরে হি অর শি এর পরে, স্যার এখানে তো আমি ধরুন হি অর শি এর পরে উইল বসিয়ে দিলাম, কিন্তু এইখানে কি আমি ক্রিয়াপদের সঙ্গে এস অথবা ইএস অথবা আইএস কি যুক্ত করতে পারবো? উত্তর হচ্ছে না। উইল বা শ্যালের পরে কখনো ক্রিয়াপদের সঙ্গে কোনো কিছু যুক্ত হয়ে বসে না, একদম বেসিক ফর্ম, একদম ফার্স্ট ফর্মটা বসে যায়, অর্থাৎ হি অর শি উইল গো টু স্কুল। তাহলে আই শ্যাল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুল, হি অর শি উইল গো টু স্কুল। ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করি যখন আমাদের ভবিষ্যতে আমরা কোনো প্ল্যানের কথা বলি অথবা আমরা ভবিষ্যতের কোনো কথা প্রেডিক্ট করি আগের থেকে, বা আগে থেকে বলে দিই যে এইটা হতে চলেছে। তাহলে এইখানে আমরা পুরো ইনডিফিনিট টেন্সে কিরকম ভাবে বাক্যটা তৈরি হয় বা বাক্যগুলো তৈরি হয় এবং তাদের ব্যবহার বাংলায় দেখলে কিভাবে বুঝবো আমরা, এই সমস্ত কিছু জেনে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট টাইপের উপর। ধরো আমরা তখন কি নিয়ে কথা বলছিলাম, ইনডিফিনিটটা হচ্ছে কাজের অবস্থা, যেখানে আমরা বুঝতে পারছি না যে কাজটা কখন শুরু হয়েছে কখন শেষ হবে, কাজটা হয়তো চলছে না কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যদি কোনো বাক্যে এরকম বুঝতে পারো নির্দিষ্ট করে যে বাক্যটা চলছে, সরি মানে কাজটা চলছে, বাক্যের মাধ্যমে তুমি বুঝতে পারছো। যেমন আমি যদি তোমাকে বলি যে আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, তার মানে তোমরা বুঝে নিয়েছো যে কাজটা এখনো চলছে, কাজটা কন্টিনিউ হচ্ছে। আর এই কন্টিনিউ হওয়া কাজকে বোঝানোর জন্য যে টেন্সটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। ভালো করে একটা কথা কিন্তু বুঝে নাও, যখনই তুমি কোনো বাক্যের মধ্যে বুঝতে পারবে যে কাজটার অবস্থাটা বুঝতে পারবে, মানে কাজটা কতটা হয়েছে সেটা বুঝতে পারবে, তখনই কিন্তু ক্রিয়াপদ বলবে আমার একটা
হেল্পিং ভার্ব চাই, আমার একটা হেল্পিং ভার্ব চাই। হেল্পিং ভার্ব না হলে আমি কিন্তু কাজের অবস্থা নির্দিষ্ট করে বোঝাতে পারবো না। তো এইখানে কাজের অবস্থাটা কি? এইখানে কাজের অবস্থাটা হচ্ছে, কাজের অবস্থাটা কন্টিনিউ হচ্ছে। তা সব সময় মাথায় রাখবে যখন কাজের অবস্থাটা কন্টিনিউ হয়, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার করি। বি ভার্ব, কি ভার্ব ব্যবহার করি? বি ভার্ব, বি ভার্ব ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখিনি যে বাংলায় আমরা কিরকম ভাবে বাক্যগুলো বুঝতে পারবো, যে কিরকম ভাবে বাক্যগুলো তৈরি হচ্ছে। বাংলায় যদি দেখো ছি ছো ছে, ঠিক আছে, ছি ছো ছে, আমি বই পড়ছি, তুমি খেলছো, সে গান গাইছে, ছি ছো ছে যদি বাক্যের শেষে থাকে তাহলে সেখানেই বুঝে নেবে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার আমরা বাক্যটা গঠন শুরু করি। এখানে আমার সাবজেক্ট কি? কর্তা হচ্ছে আই, কি পড়ছি? বই, বই হচ্ছে বুক। এইবার তাহলে কি বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স যাই হোক না কেন, যে কোনো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় ভার্বের মানে ক্রিয়াপদের ফার্স্ট ফর্মটা এখানে ইউজ করব। তাহলে হেল্পিং ভার্ব, এখানে তো আই এর পরে আমাকে হেল্পিং ভার্বটা বসাতে হবে। তাহলে যে বি ভার্ব এর ফার্স্ট ফর্মগুলো কি বা প্রেজেন্ট ফর্মগুলো কি যেগুলো আমি বসাতে পারি, সবসময় মাথায় রাখবে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম বা ভি1 ফর্ম হচ্ছে এম, ইজ এবং আর। এম, ইজ এবং আর, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। ভি1 ফর্ম কার? এই যে বি ভার্বের, বি ভার্বের। তাহলে সবসময় মাথায় রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হেল্পিং ভার্ব হিসেবে এম, ইজ, আর ব্যবহার হবে। এম, ইজ, আর ব্যবহার হবে। আই এর পরে সবসময় এম হবে। ঠিক আছে, এটা যদি ইউ হয়, মানে দেখো ইউ খেলছো, তাহলে ইউ এর পরে কি হবে? সব সময় আর বসবে। ইউ এর পরে সব সময় আর বসবে। কি বসবে? সব সময় এখানে আর বসবে। আই এর পরে সব সময় এম বসবে, ইউ এর পরে সব সময় আর বসবে। আর সে গান গাইছে, ঠিক আছে, হি, ঠিক আছে, হি অথবা সি, এটার পরে সব সময় কি বসবে? এগুলো তো এক বচন, ইজ বসবে। এক বচন হলে ইজ বসবে, এটা আমরা জানি। আর বহু বচন হলে সমস্ত ক্ষেত্রেই আর বসে। এখানে আই এর বদলে যদি উই থাকতো মানে আমরা থাকতো তাহলে আর বসতো। এখানে হি আর সি এর বদলে যদি দে থাকতো তাহলেও আর বসতো। আর ইউ এর ক্ষেত্রে তো সবসময় আর বসে, ওটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাচ্ছি না। তাহলে হি অর সি, ইজ, ইউ আর, আই এম। এখানে যদি খেলছো, হি অর সি ইজ, তাহলে এইখানে কি ক্রিয়াপদগুলো কি কি এবার আমরা দেখে নেব। এখানে বলেছি কি বই পড়ছি, যখনই কন্টিনিউয়াস টেন্সের কথা আসবে সবসময় ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? ভার্বের ফার্স্ট ফর্ম যেটা থাকে তার সঙ্গে আইএনজি আমরা যুক্ত করব। অর্থাৎ এখানে বই পড়া ইংরেজি কি? রিড। আমরা প্রেজেন্টে কি বসিয়েছিলাম? রিড। রিডের সঙ্গে একটা আইএনজি যুক্ত করে নাও, রিডিং। আই অ্যাম রিডিং বুক। তুমি খেলছো, খেলা ইংরেজি কি আমরা করেছিলাম? প্লে। তার সঙ্গে একটা আইএনজি যুক্ত করে নাও, ইউ আর প্লেইং। ইউ আর প্লেইং। সে গান গাইছে, হি অর শি ইজ, গান গা হচ্ছে সিং। সিং থেকে সিং তো বসালে হবে না, সিঙ্গিং, সিঙ্গিং। তার মানে কন্টিনিউয়াস টেন্স যাই হোক না কেন, কন্টিনিউয়াস টেন্স যাই হয়ে যাক না কেন, আমরা সবসময় মাথায় রাখবো ক্রিয়াপদের সঙ্গে আইএনজি ফর্মটা কিন্তু যুক্ত হবে। তাহলে আমরা কি শিখে নিলাম? যে বাংলায় যখন আমরা বাক্যগুলো বলছি, বাক্যগুলোর শেষে অর্থাৎ ক্রিয়াপদের উচ্চারণ যদি ছি, ছো, ছে থাকে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু আমাদের কাজের অবস্থাটা আমরা বুঝতে পারছি যে কাজটা চলছে, সেই জন্য একটা হেল্পিং ভার্ব ইউজ হবে। কি হেল্পিং ভার্ব ইউজ হবে? বি ভার্ব। বি ভার্বের কোন ফর্ম ইউজ হবে? যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই জন্য ফার্স্ট ফর্ম ইউজ হবে। বি ভার্বের ফার্স্ট ফর্মগুলো কি কি? এম, ইজ, আর। আই এর পরে সবসময় এম বসে, ইউ এর পর সমস্ত ক্ষেত্রে আর বসে, হি অথবা সি এর পরে সমস্ত ক্ষেত্রে ইজ বসে। আর আমি থেকে আমরা হয়ে গেলে যেহেতু প্লুরাল আর বসবে, সে থেকে তারা হয়ে গেলে যেহেতু প্লুরাল সেখানেও কিন্তু আরই বসবে, আর তোমরার ক্ষেত্রেও আরই বসে। ঠিক আছে, তা এই হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, নিয়ম এক, নিয়ম পুরোপুরি এক। যেহেতু কন্টিনিউয়াস, ক্রিয়াপদের সঙ্গে সবসময় আমরা আইএনজি যুক্ত করব। ক্রিয়াপদের সঙ্গে, ক্রিয়াপদের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি আমরা যুক্ত করে দেব। এবং এখানেও কিন্তু বি ভার্ব ইউজ হবে। কিন্তু কি আমরা জানি বি ভার্ব ইউজ হলেও এটা যেহেতু পাস্টে সবসময় ভি2 ফর্ম ইউজ হয়, তাহলে বি ভার্বের ভি2 ফর্মগুলো কি আমাদের জানতে হবে। বি ভার্বের ভি2 ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। ওয়াজ অথবা ওয়্যার।
তো ওয়াজ জেনে রাখো সিঙ্গুলারের ক্ষেত্রে এক বচন হলে ব্যবহার হয় বাক্যের কর্তা, আর ওয়্যার হচ্ছে বহু বচনের জন্য ব্যবহার হয় বাক্যের কর্তা। ঠিক আছে, এবার আমরা দেখে নিই যে বাক্যের গঠনটা কিরকম ভাবে হচ্ছে। ঠিক যেরকম ভাবে আমরা করেছিলাম আমরা সেরকম ভাবেই করব, তবে একটু আচ্ছা প্রথমে দেখে নিই যে কিরকম ভাবে তৈরি হচ্ছে বাক্যগুলো। যদি দেখো যে ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি থাকে, অর্থাৎ ক্রিয়াপদের শেষে উচ্চারণটা যদি ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি থাকে, কি কি থাকে ক্রিয়াপদের শেষে উচ্চারণ? ছিলাম, ছিলে, ছিল যদি থাকে, তখন আমরা বুঝে নেব যে এইটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছি, ছো, ছে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিলাম, ছিলে, ছিল, ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমি বই পড়ছিলাম, তাহলে আমি কি পড়ছিলাম? বই। তুমি গান গাইছিলে, ইউ, ঠিক আছে, গান গাওয়া ইংরেজি সিঙ্গিং, মানে সিং হয়, ওটা আমরা পরে বসাচ্ছি। সে, হি অর শি, তাহলে এইখানে যে সে খাচ্ছিল, আমি ধরে নিচ্ছি সে খাবার খাচ্ছিল, ফুড। তাহলে এইখানে কি কি বসাবো? কি বললাম? এক বচন হলে ওয়াজ, বহু বচন হলে ওয়্যার, আর ইউ এর ক্ষেত্রে সবসময় ওয়্যার। ইউ এর ক্ষেত্রে সবসময় প্রেজেন্টে আর হয়, পাস্টে হলে ওয়্যার হয়ে যায়। তাহলে ইউ এর ক্ষেত্রে সবসময় ওয়্যার। হি অথবা শি থাকলে ইজ, এইখানে যদি দে হয়ে যায় তাহলে হচ্ছে আর, দে হয়ে গেলে আর। আই এর পরেও সরি ইজ হবে না, এখানে ওয়াজ হবে। ঠিক আছে, ওয়াজ হবে, শি ওয়াজ, হি অর শি ওয়াজ, দে অর শি ওয়্যার। আই এর পরে ওয়াজ, যদি উই হয় তখন ওয়্যার হয়ে যাবে, উই ওয়্যার। তাহলে আই এর পরে ওয়াজ, উই থাকলে ওয়্যার, ইউ থাকলেও ওয়্যার, হি অথবা শি থাকলেও ওয়াজ, দে থাকলে ওয়্যার। তাহলে আই ওয়াজ, অথবা যদি এখানে থাকতো উই ওয়্যার, এখানে কি হতো? পড়া, রিড, তার সঙ্গে আইএনজি। ঠিক আছে, যেহেতু কন্টিনিউয়াস আইএনজি। তুমি গান গাইছিলে, ঠিক আছে, তুমি গান গাইছিলে, ইউ ওয়্যার সিঙ্গিং। সে খাচ্ছিল, হি অথবা শি ওয়াজ ইটিং ফুড, ধরে নি খাবার খাচ্ছিল, তাহলে ইট মানে খাওয়া, ইট থেকে ইটিং। তার মানে এখানে কিন্তু সেই রুলটাই আমরা ফলো করলাম যে কন্টিনিউয়াস টেন্স হলে সবসময় ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এবং সেখানে তার আগে হেল্পিং ভার্ব হিসেবে বি ভার্ব বসবে। বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে বি ভার্বের ফার্স্ট ফর্মগুলো আমরা বসাবো, পাস্ট কন্টিনিউয়াস হলে আমরা বি ভার্বের সেকেন্ড ফর্মগুলো বসিয়ে দেবো। এইবার আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াসের থেকে আমরা কিরকম ভাবে বুঝবো সেটা আগে দেখে নিই, পরেরগুলো পরে আসছি। কারণ ফিউচার কন্টিনিউয়াসে আমরা জানি আগে থেকে ফিউচার হলে অলরেডি একটা ভার্ব বসে যায়, উইল অথবা শ্যাল, উইল অথবা শ্যাল অলরেডি বসে যায়। এরপরেও তো আমাকে বি ভার্বটা বসাতে হবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এরপরে তো বি ভার্বটা আমাকে বসাতে হবে। কিন্তু উইল এবং শ্যালের সমস্যা হচ্ছে কি, এরপরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিচ্ছু বসে না। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিচ্ছু বসে না, তাহলে কি বসাবো? তখন বি বলবে যে আমার যদি অন্য রূপগুলো বসে না, আমার যেহেতু অন্য রূপগুলো বসে না, আমি নিজেই চলে আসছি। ঠিক যেমন আমরা বিষ্ণু জানি 10টা অবতার আছে, কিন্তু মেন তো বিষ্ণুই। তো বিষ্ণু এখানে বললো আমার 10 অবতার যেহেতু দিয়ে কোনো কাজ হচ্ছে না, আমি নিজেই এখানে চলে যাব। তাহলে উইল শ্যাল, উইল শ্যাল, এইখানে এরপরে কিন্তু বি যুক্ত হয়ে যাবে। উইল অথবা শ্যালের পরে বি, তারপরে যেরকম সেরকম। উইলের শ্যালের নিয়ম আমরা শিখে গেছি, আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না, আমরা যেখানে যা খুশি বসাতে পারি বর্তমান নিয়ম অনুযায়ী। তাহলে আমি প্রথমে দেখে নেব যে আমরা বাংলায় কিরকম ভাবে বুঝবো। দেখো এইখানে যেহেতু এটা ফিউচার টেন্স, যদি কন্টিনিউয়াস হোক না কেন, সেখানে কিন্তু বো এবং বে রয়েছে, বো এবং বের উচ্চারণ রয়েছে। পার্থক্যটা কি? এখানে তে থাকবো, তে থাকবে এবং তে থাকবে, তে কথাটা এক্সট্রা যুক্ত হচ্ছে, তে তয়কারে তে, এই কথাটা কিন্তু যুক্ত হবে। ঠিক আছে, আমি বই পড়তে থাকবো, তুমি গান গাইতে থাকবে, সে খেতে থাকবে। ঠিক আছে, তে থাকবো, তে থাকবে, তার মানে তে, তে কথাটা এখানে এক্সট্রা যুক্ত হচ্ছে। যখনই তে থাকবো, তে করব, তে থাকবে ইত্যাদি যখন থাকবে, তখন বুঝে নেবো যেটা রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তা এইখানে আমি বসিয়ে দিলাম সাবজেক্ট আমার আই, এখানে আমার অবজেক্ট হচ্ছে বুক। ঠিক আছে, এখানে তুমি গান গাইছো, এখানে ইউ। সে খেতে থাকবে, ঠিক আছে, সে, হি অর শি, হি অর শি, এখানে হবে ফুড। তাহলে আই এর পরে কি বসাবো আমরা? উইল বসাল, যা কিছু বসাতে পারে, আমি নিয়ম অনুযায়ী শ্যাল বসালাম, শ্যাল বি,
ইউ এর পরে হচ্ছে উইল বি, ঠিক আছে, হি অর শি এর পরেও উইল বি, ঠিক আছে। তারপরে কি, ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করে বসিয়ে দেবো, ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করবো পড়া, রিড থেকে রিডিং, রিড থেকে রিডিং, ইউ উইল বি গান গাওয়া, সিং থেকে সিঙ্গিং, সিং থেকে সিঙ্গিং, খেতে থাকা, ইট, ইট থেকে ইটিং, ইট থেকে ইটিং। তার মানে যা ফর্ম ছিল একই, শুধু উইল শ্যালের পরে যেহেতু বি ভার্বের অন্য কোনো ফর্ম বসে না, ডিরেক্ট বি কথাটাই এখানে আমাকে বসাতে হবে, উইল বা শ্যাল প্লাস বি, উইল বা শ্যাল প্লাস বি, উইল বা শ্যাল প্লাস বি, ঠিক আছে। আমি বই পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং বুক, তুমি গান গাইতে থাকবে, ইউ উইল বি সিঙ্গিং, হি অর শি উইল বি ইটিং ফুড, সে খেতে থাকবে। তাহলে তে থাকবো, তে থাকবে ইত্যাদি যদি থাকে, মানে তে কথাটা যদি জুড়ে যায় বো এবং বের উচ্চারণের সঙ্গে, তখন বুঝবে সেটা রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে। এবার ধরো আমার এই ক্লাসটা আমি কন্টিনিউ করছি বা তুমি কন্টিনিউ দেখছো, কিন্তু ক্লাসটা তো সবসময় কন্টিনিউ থাকবে না, ক্লাসটা তো একটা না একটা সময় শেষ হবে। তো যখন কাজের অবস্থাটা যদি তুমি কোনো বাক্যের মাধ্যমে বুঝতে পারো যে কাজের অবস্থাটা হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, যেমন ধরো আমি এখানে বললাম যে আমি বই পড়েছি, পড়ছি না কিন্তু এছি, মানে শুধু ছি নয় এছি, আমি বই পড়েছি, সে বই পড়েছে, তারা বই পড়েছে, তুমি বই পড়েছো, তোমরা বই পড়েছো, আমরা বই পড়েছি। অর্থাৎ এছি, এছে, এছো যখন থাকবে তখনই আমরা বুঝতে পারবো যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর যখন কোনো কাজ কমপ্লিট হয়ে যায় ইংলিশের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সেই টেন্সটাকে বলে থাকি পারফেক্ট টেন্স, একদম পারফেক্ট টেন্স। এবার পারফেক্ট টেন্সে কিন্তু আমরা কাজের অবস্থাটা বুঝতে পারছি নির্দিষ্ট করে, যে কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, কাজের অবস্থাটা আমরা নির্দিষ্ট করে বুঝতে পারছি। আর যখনই কাজের অবস্থাটা আমরা নির্দিষ্ট করে বুঝতে পারবো, তখনই আমাদের কিন্তু ক্রিয়াপদের সঙ্গে একটা হেল্পিং ভার্ব দরকার হবে। আমরা কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব দেখে নিয়েছি, আমরা বি ভার্ব ইউজ করে নিয়েছি, কিন্তু এইখানে আর বি ভার্ব ইউজ হবে না। এইখানে কোন ভার্বটা ইউজ হবে, এইখানে আমরা ইউজ করব হ্যাভ ভার্ব, ঠিক আছে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, সেজন্য এই যে হ্যাভ, হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম গুলো ইউজ হবে V1 ফর্ম, V1 ফর্ম, V1 ফর্ম কোনগুলো, কারণ প্রেজেন্টের সমস্ত ক্ষেত্রে আমরা জানি যে V1 ফর্ম ইউজ হয়। V1 ফর্ম কোনগুলো, হ্যাভের, হ্যাভ এবং হ্যাজ, এই দুটো হচ্ছে V1 ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। দেখো উচ্চারণ দেখো, পড়েছি, তার মানে কি আসল উচ্চারণ কি এছি, তুমি খেলেছো এছো, সে কাজ শেষ করেছে এছে, আসল উচ্চারণগুলো কিন্তু এছি, এছো, এছে, আসল উচ্চারণগুলো কিন্তু এছি, এছো, এছে। তার মানে কি যখনই এরকম উচ্চারণ দেখবে এছি, এছো, এছে আছে, তখনই বুঝবে সেটা পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি বাক্য গঠন আমরা করে দিই যেরকম নিয়মে আমরা করছিলাম, সাবজেক্ট এবং অবজেক্ট বসিয়ে দেবো। আই বুক, তুমি খেলেছো, ইউ কি খেলেছো সেটা বলেনি, এখানে কোনো অবজেক্ট নেই, যাই হোক দরকার নেই। সে কাজ শেষ করেছে, হি অর শি কি শেষ করেছে, কাজ, ওয়ার্ক, দা ওয়ার্ক, ঠিক আছে। যেহেতু কাজ আমরা গুনতে পারি না, তার আগে আমরা এই দা কথাটা বসিয়ে দিয়ে থাকি। যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে আই এর পরে আমি কি বসাবো, হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো, হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো। এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা আমরা আবার রিপিট করব, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা আমরা আবার রিপিট করব। কি নিয়ম করব, আমরা সমস্ত ক্ষেত্রেই হ্যাভ বসাতে পারি, অর্থাৎ আই এর পরে আমরা হ্যাভ বসাতে পারি, ঠিক আছে, ইউ এর পরেও হ্যাভ বসাতে পারি, আই এর বদলে যদি উই থাকে উই এর পরেও হ্যাভ বসাতে পারি, ইউ এর বদলে তোমরা থাকতে ইউ হয়, ইউ এর সবসময় ক্ষেত্রে হ্যাভই বলবে, হি অথবা শি এর থাকলে সেখানেও হ্যাভ বসাতে পারি। হ্যাজ শুধুমাত্র কোথায় বসবে, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারে, ঠিক যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা কি করাই, সেক্ষেত্রে আমরা ক্রিয়াপদের সঙ্গে এস, ইএস অথবা আইএস যুক্ত করি। ঠিক একই রকম ভাবে এখানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন আমরা দেখবো আমার সাবজেক্ট বা কর্তা তৃতীয় ব্যক্তি, অর্থাৎ আমিও না আমরাও না
তুমিও না তোমরাও না, অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি যার সম্বন্ধে বাক্যে কোনো কথা বলা হচ্ছে, অর্থাৎ শ্রোতা এবং বক্তা বাদে, সে হয়ে যাবে আমার বাক্যের কর্তা বা সাবজেক্ট। তখন আমি তারপরে হ্যাজ বসাবো, এইখানে কিন্তু হয়ে যাবে হ্যাজ, এইখানে হয়ে যাবে হ্যাজ। তাহলে আই হ্যাভ, তারপরে কি, তারপরে কি আমরা দেখেছি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করব, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করব, কিন্তু পারফেক্ট টেন্সে সবসময় মাথায় রাখবে ক্রিয়াপদের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করব। আই হ্যাভ রিড, রিডের কি, রিড, রেড, রিড, তিনটে ফর্মেরই বানান একেবারে হুবহু এক, উচ্চারণ আলাদা। ফার্স্ট ফর্মের উচ্চারণ হচ্ছে রিড, সেকেন্ড ফর্মের উচ্চারণ হচ্ছে রেড, আর থার্ড ফর্মের উচ্চারণ হচ্ছে রিড, আবার রিড, রেড, রিড। তাহলে এখানে হবে আই হ্যাভ রিড বুক বা দা বুক। ইউ হ্যাভ, তুমি খেলেছো, ইউ হ্যাভ প্লেড, থার্ড ফর্ম প্লেড, প্লে, প্লেড, প্লেড। সে কাজ শেষ করেছে, হি হ্যাজ, শেষ করা ইংরেজি কি, ফিনিশড বা কমপ্লিটেড, ফিনিশড দ্য ওয়ার্ক, ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। ঠিক আছে, তার মানে সেকেন্ড ফর্মও ফিনিশ, থার্ড ফর্মও ফিনিশড। এখানে যেহেতু আমি তোমাদের বাক্যটা তৈরি করে শেখাচ্ছি, আমি তোমাদেরকে এইটুকু হেল্প করেই দিতে পারি যে কোনটা কোনটা সেকেন্ড ফর্ম, কোনটা কোনটা থার্ড ফর্ম, এটুকু তোমাকে আমি হেল্প করে দিতেই পারি অবশ্যই। ঠিক আছে, এটুকু তোমাকে আমি অবশ্যই হেল্প করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি কাজটা বাবা তোমাকে কিন্তু করতে হবে, তোমাকে একটু নেটে সার্চ করে একটু ঘেটে দেখে নিতে হবে, ওখান থেকে একটু মুখস্থ করে নিতে হবে বিষয়গুলো। নেক্সট, পাস্ট পারফেক্ট, খুবই গুরুত্বপূর্ণ। পাস্ট পারফেক্টের ক্রিয়াপদের রূপটা হচ্ছে একদম পাস্ট ইনডিফিনিটের মতো, যেখানে ছিলাম, ছিলে, ছিল থাকবে, একদম পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে একদম হুবহু, ক্রিয়াপদের কোনো এখানে অমিল নেই, ক্রিয়াপদের রূপের কোনো অমিল নেই, ছিলাম, ছিলে, ছিল। তাহলে এখানে তোমাদের মাথায় প্রশ্ন আসবে, তাহলে স্যার কিরকম ভাবে বুঝবো ইংলিশের ক্ষেত্রে যে কোনটা কোথায় আমরা ইউজ করব, কোন জিনিসটা কোথায় আমরা ইউজ করব? তার আগে যে জিনিসগুলো অবশ্যই আমাদের শেখা দরকার যে এটা তো পাস্ট পারফেক্ট, এইখানেও আমরা কিন্তু যেহেতু পারফেক্ট টেন্স সেহেতু আমরা হ্যাভ ভার্বই ইউজ করব, কিন্তু হ্যাভ ভার্বের V2 ফর্ম, হ্যাভ ভার্বের V2 ফর্মটা কি, হ্যাভ ভার্বের V2 ফর্মটা কি, হ্যাভ ভার্বের V2 ফর্ম হচ্ছে আমাদের হ্যাড। অর্থাৎ এখানে হেল্পিং ভার্ব হিসেবে ক্রিয়াপদকে, মেন বাক্যের যে মেন ক্রিয়াপদ তাকে হেল্প করার জন্য আমাকে কিন্তু হ্যাড বসাতে হবে, অন্য কিছু বসালে হবে না। তাহলে চলো, আমি বই পড়েছিলাম, আমরা আগে শিখে নি বাক্যটা গঠন করতে কিরকম ভাবে হয়, তাহলে তার এরপরে আমরা শিখবো যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি বা কোথায় আমরা আলাদা করতে পারি। চলো আগে শিখে নি বিষয়টা। যেমন এখানে আমি কি পড়েছিলাম, বই, বুক, আই, তারপরে বুক। তুমি খাবার খেয়েছিলে, ইউ ফুড, যেহেতু খাবার রয়েছে। সে ঘর পরিষ্কার করেছিল, লে হি অর শি কি পরিষ্কার করেছিল, ঘর, রুম। তাহলে এখানে আমাদের মাথা ব্যথার কোনো দরকার নেই, কোথায় হ্যাজ হবে হ্যাড হবে বসানোর দরকার নেই, একটাই আমাদের হেল্পিং ভার্ব রয়েছে সমস্ত ক্ষেত্রে হ্যাড। আই থাকলে হ্যাড, উই থাকলে হ্যাড, ইউ থাকলে হ্যাড, হি অর শি থাকলেও হ্যাড, দে থাকলেও হ্যাড। রাম শ্যাম যদু মধু যাই থাকুক না কেন হ্যাড, সবসময় হ্যাড। তাহলে আই হ্যাড, এরপরে কি হবে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় ক্রিয়াপদের V3 ফর্ম, থার্ড ফর্ম। তাহলে পড়েছিলাম, তাহলে পড়েছিলাম এখানে কি হবে, পড়া ইংরেজি কি, রিড, আবার সেই রিডই বসবে, আই হ্যাড রিড দ্য বুক। খেয়েছিলাম, দেখো ভার্বের খাওয়ার, খাওয়ার থার্ড ফর্ম, ইট, এট, ইট হচ্ছে ফার্স্ট ফর্ম, এট হচ্ছে সেকেন্ড ফর্ম, ইটেন হচ্ছে থার্ড ফর্ম, এই থার্ড ফর্মটা এখানে বসবে। ইউ হ্যাড ইটেন ফুড, ইউ হ্যাড ইটেন ফুড। সে ঘর পরিষ্কার করেছিল, সে ঘর পরিষ্কার করেছিল। হি অর শি হ্যাড ক্লিনড, পরিষ্কার করা ইংরেজি ক্লিনড, ক্লিন হচ্ছে ইংরেজি পরিষ্কার করা, আর তার থার্ড ফর্ম হচ্ছে ক্লিনড। ঠিক আছে, তাহলে হি হ্যাড ক্লিনড দ্য রুম, হি হ্যাড ক্লিনড দ্য রুম। ঠিক আছে, বোঝা গেল? তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের হেল্পিং ভার্ব ইউজ হচ্ছে হ্যাড, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসছে। কিন্তু আমি যেহেতু বলেছি
যে ক্রিয়াপদের বাংলায় ক্রিয়াপদের রূপটা একদম হুবহু পাস্ট ইনডিফিনিট টেন্সের মতো, তাহলে বাংলায় আমরা কিরকম ভাবে বুঝবো বা ইংলিশের ক্ষেত্রে কিরকম ভাবে বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট হবে নাকি পাস্ট পারফেক্ট হবে, সেটা এবার আমরা একটু ডিটেলসে জেনে নেবো সহজে। দেখো আমি বোর্ডে একটা বাক্য লিখেছি। কি লিখেছি? আমি স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আমি স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি দেখলাম দুটো কাজই অতীতে হয়েছিল। আমি এবার দেখবো যে দুটো কাজের মধ্যে কোনটা আগে হয়েছে, কোনটা আগে কমপ্লিট হয়েছে, কোনটা আগে কমপ্লিট হয়েছে এবং কোনটা শুরু হচ্ছে। তো যে কাজটা কমপ্লিট হয়ে গেছে আগে, তাকে আমরা সেখানে আমরা কি ইউজ করি? পারফেক্ট টেন্স। এটা আমি কিছুক্ষণ আগেই বলেছি। এবং যেহেতু কাজটা অতীতে হচ্ছে, পাস্টে হচ্ছে, তা সেক্ষেত্রে আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এই ক্ষেত্রে কোন কাজটা আগে হয়েছিল? কোন কাজটা আগে হয়েছিল? ট্রেন ছেড়ে দেওয়ার কাজটা আগে হয়েছিল। ট্রেন ছেড়ে দেওয়ার কাজটা আগে হয়েছিল। তার মানে এখানে কি লিখতে পারি? যে ট্রেন যে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে, ট্রেন যে ছেড়ে দিয়েছিল সেক্ষেত্রে কাজটা আগে হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস ভৃতি অর্থাৎ পাস্ট পারফেক্ট আমরা এক্ষেত্রে ইউজ করতে পারবো ট্রেনটা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে। কারণ এই কাজটা অতীতে হয়েছে এবং আগে কমপ্লিট হয়েছে। এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই কাজটা শুরু হয়েছে, এই কাজটা হয়েছে। তার মানে কি? দ্য ট্রেন হ্যাড, ছেড়ে যাওয়া ইংরেজি হচ্ছে লিভ, লিভের থার্ড ফর্ম হচ্ছে লিভ, লেফট, হ্যাড লেফট দ্য স্টেশন, বাট দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর, আমি স্টেশনে যাওয়ার আগেই, বিফোর আই, স্টেশনে যাওয়ার মানে পৌঁছানোর, রিচড দ্য স্টেশন। এখানে দেখো আমি রিচড করলাম, ইডি যুক্ত করলাম, মানে হচ্ছে V2, মানে হচ্ছে পাস্ট, তার মানে কি? এটা আমি ইউজ করলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস V2, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে কি দাঁড়ালো? আমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দ্য ট্রেন হ্যাড লেফট, ঠিক আছে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। মানে এখানে যাওয়ার মানে পৌঁছানো ধরে নিতে পারি, সেই জন্য আমি রিচ করেছি, বিফোর আই রিচ দ্য স্টেশন। মানে এর থেকে আমরা কি বুঝলাম? অতীতে যখন দুটো কাজ হচ্ছে, যে কাজটা আগে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট বসাবো। যে কাজটা পরে হতে চলেছে বা শুরু হতে চলেছে, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট বসাবো। এই হচ্ছে ব্যাপার। তোমাদের মাথায় এখানে একটা প্রশ্ন আসবে, স্যার আমরা তো শিখছি, কিন্তু প্র্যাকটিস করবো কোথায়? প্র্যাকটিসটা কোথায় করবে সেটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। প্র্যাকটিস করার ঠিকানা হলো ইউ স্টাডি অ্যাপ। ইউ স্টাডি অ্যাপের যে বিভিন্ন কোর্স রয়েছে, অর্থাৎ 0 to Pro, যেখানে একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত তুমি প্র্যাকটিস করতে পারবে, সেটা সমস্ত সাবজেক্ট। তার যে 0 to Pro কম্বো ব্যাচ তুমি নিতে পারো, অথবা বিভিন্ন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, ইংলিশ আলাদা করে নিতে পারো, অথবা রিজনিং, অথবা জিকে, জিএস, জিএ, অথবা ম্যাথস। ঠিক আছে, যাই হোক সেটা তোমার উপর, কিন্তু আমি বলে দিয়েছি যে প্র্যাকটিস ভালো করে করতে হলে কিন্তু ওইখানে তোমাকে যেতে হবে। নেক্সট, ফিউচার পারফেক্ট। প্রথম কথা হচ্ছে পারফেক্ট টেন্সে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু যেহেতু উইল বা শ্যাল আমাকে থাকতেই হবে, তাহলে উইল বা শ্যালের পরে আমরা জানি কোনো ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বসে না। এই কথাগুলো ভালো করে মাথায় রাখবে, এটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম, আগেই শিখিয়ে দিয়েছিলাম একদম ফিউচার ইনডিফিনিট করানোর সময়। তাহলে এক্ষেত্রেও কিন্তু উইল বা শ্যালের পরে কখনোই হ্যাজ মানে হ্যাড বসবে না, সবসময় হ্যাজ অথবা হ্যাবই বসবে। ঠিক আছে, হ্যাজ অথবা হ্যাবই বসবে। তার মানে কি? এইখানে বাক্যের গঠনটা হবে উইল অথবা শ্যাল, তারপরে হ্যাজ অথবা হ্যাভ। এইখানে আমরা বাংলাতে কিরকম ভাবে দেখবো, ক্রিয়াপদের রূপটা কিরকম ভাবে বুঝবো? আমি বই পড়ে ফেলবো, মানে আমরা ফিউচার কন্টিনিউয়াস যখন পড়েছিলাম তখন কি পড়েছিলাম? তে থাকবো, তে থাকবে ইত্যাদি, অর্থাৎ তে তারপরে একটা লাস্টে থাকবো, অর্থাৎ বো বে ইত্যাদি যুক্ত রয়েছে। কিন্তু এইখানে তে নয়, এইখানে এ থাকবো। সে বই পড়ে ফেলবো, আমি বই পড়ে ফেলবো অর্থাৎ এ ফেলবো। তুমি খাবার খেয়ে ফেলবে অর্থাৎ এ ফেলবে। সে কাজ শেষ করে ফেলবে অর্থাৎ এ ফেলবে। এখানে কিন্তু তে না, এখানে এ। তার মানে মাথায় রাখবে, তে থাকলে সেখানে হয়ে যাবে, তের পরে ফিউচার থাকলে সেখানে হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। আর এর পরে উচ্চারণ যদি এ হয়, তারপরে যদি ফিউচার থাকে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। মানে আমি বই পড়ে ফেলবো, আমি বই কি পড়ে ফেলবো? তুমি খাবার খেয়ে ফেলবে, ইউ ফুড। ঠিক আছে, সে কাজ শেষ করে ফেলবে, হি অথবা শি।
কি শেষ করে ফেলবে? দ্য ওয়ার্ক, কাজ। আয়ের পরে শ্যাল বসিয়ে দিলাম আমি নিয়ম অনুযায়ী আমি চলছি। এর পরে উইল, হি অথবা সি এর পরে হচ্ছে উইল। ঠিক আছে, তার মানে এখানে কি হবে? সব ক্ষেত্রেই হ্যাভ। ঠিক আছে, সরি এখানে একটা কথা ভুল বলেছি, এখানে হ্যাজ বা হবে না, এখানে সবসময় হ্যাভ হবে, সবসময় হ্যাভ হবে। ঠিক আছে, উইল বা শ্যালের পরে কখনো আমরা হ্যাজ বসাতে পারি না, সবসময় হ্যাভ হবে। ঠিক আছে, হ্যাভ সবসময় হ্যাভ হবে। তাহলে আই শ্যাল হ্যাভ রিড বুক, তুমি খাবার খেলবে, ইউ উইল হ্যাভ ইটেন, ভার্বের থার্ড ফর্ম, পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের থার্ড ফর্ম। হি অর শি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক, ইউ উইল হ্যাভ ইটেন ফুড, হি অর শি উইল হ্যাভ ফিনিশড ওয়ার্ক। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা তো মানে কাজের মোটামুটি সমস্ত অবস্থায় দেখে নিলাম, কাজ অনির্দিষ্ট অবস্থাটা দেখে নিলাম, তার কাজ চলাকালীন অবস্থা দেখে নিলাম, কাজ শেষ হয়ে গেছে, এরপরে আমরা কি শিখতে পারি, কাজের কোন অবস্থাটা। এরকম ধরনের কিছু কাজ থাকে যেটা কিছুটা শেষ হয়েছে বাকিটা এখনো চলছে। ঠিক যেরকম এই ক্লাসটা আমি গত ধরো 1 ঘন্টা ধরে ক্লাসটা নিয়ে আসছি, আমি যদি এরকম লিখি যে আমি গত 1 ঘন্টা ধরে ক্লাস করাচ্ছি, ঠিক আছে, ক্লাস করাচ্ছি, তো এইখানে ক্রিয়াপদের রূপ দেখে তুমি ভাববে স্যার এটা তো কন্টিনিউয়াস, কিন্তু আপনি এখানে লিখেছেন পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানেটা কি? পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলছে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কিছুটা শেষ হয়েছে বাকিটা চলছে, কিছুটা শেষ হয়েছে বাকিটা চলছে। চলো এবার দেখে নি, আমি গত 1 ঘন্টা ধরে ক্লাস করেছি, তাহলে এটা আমি কি করব? আমি কি করাচ্ছি? ক্লাস। তাহলে আই, এর পরে কি বসে? হ্যাভ। হ্যাজ বা হ্যাভ এর বদলে কি বসে? যেহেতু পারফেক্ট আছে বসাতে আমাকে হ্যাজ বা হ্যাভ, হ্যাভ বসে। উই থাকলেও হ্যাভই বসতো। আই হ্যাভ, তারপরে কি কন্টিনিউয়াস আছে, ক্লাস করাচ্ছি, ক্লাস করানো হয়েছে কি? টেকিং। টেক মানে হচ্ছে ক্লাস নেওয়া বা ক্লাস করানো, তাহলে টেক থেকে টেকিং হলো যেহেতু কন্টিনিউয়াস আছে। কিন্তু আমরা কি জানি যে কন্টিনিউয়াস ফর্ম মানে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত হলে তার আগে বি ভার্ব বসে। আবার এইখানে আমরা কি জানি, হ্যাজ অথবা হ্যাভ বসলে তারপরে পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে এইখানে আমরা হেল্পিং ভার্বটা কি বসাবো? এইখানে আমরা হেল্পিং ভার্বটা কি বসো? দুজনের তো একটা মীমাংসা করাতে হবে, মিউচুয়াল করাতে হবে, নাহলে বাক্যটা তৈরি হবে কেমন ভাবে? আমি সেখানে বুদ্ধি করলাম, আমি দেখলাম যে তাহলে আমাকে এইখানে বি ভার্বও বসাতে হবে, আবার সেই বি ভার্বের থার্ড ফর্মও বসাতে হবে। তাহলে বি ভার্বের থার্ড ফর্ম কি? বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন। বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন। তার মানে এইখানে কি বসে গেল? ঠিক আছে, এই টেকিংও খুশি যেহেতু এটা বি ভার্ব, আবার হ্যাভও খুশি যেহেতু এটা ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই হ্যাভ বিন টেকিং ক্লাস। এইবার এখানে একটা গল্প আছে, সিন্স অথবা ফর কোথায় বসবে? বাংলায় আমরা যদি বলি যে 2 ঘন্টা ধরে, ঠিক আছে, আমরা যদি এরকম বলি কিছু একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজটা চলে আসছে, বাংলায় বলে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 1 সপ্তাহ ধরে, 1 বছর ধরে, 2 বছর ধরে, 5 মাস ধরে, ধরে কথাটা যখন বলবো তখন ফর ইউজ করবো। যেমন এখানে বলছি 1 ঘন্টা ধরে ক্লাস করাচ্ছি, আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর 1 আওয়ার। এখানে আরেকটা জিনিস হতে পারে, যদি আমি বসাই সিন্স, সিন্স কখন আমরা ইউজ করবো? যদি আমি বলি যে আমি এই সময় থেকে ক্লাস করাচ্ছি, ধরো আমি যদি বললাম যে আমি সকাল 8টা থেকে ক্লাস করাচ্ছি, তখন আমি সিন্স বসাতে পারবো। তাহলে আই হ্যাভ বিন টেকিং ক্লাস, সেখানে হতো যে সিন্স 8 AM, অর্থাৎ যখন আমরা বাংলায় বলবো যে থেকে তখন আমরা সিন্স বসাবো, যদি আমরা বাংলায় বলি ধরে তখন আমরা ফর বসাবো। ঠিক আছে, এবার আই এর পরে হ্যাভ বসে, উই এর পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে, হি অর সি থাকলে এখানে হ্যাজ বসে, দে থাকলে হ্যাভ বসে। এই নিয়মগুলো তোমরা জানো। ঠিক একই রকম ভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও, যেরকম কন্টিনিউয়াস টেন্সে কি আমরা করেছিলাম? করাচ্ছি, ঠিক আছে, আর এইখানে কি হয়? পাস্ট কন্টিনিউয়াসে কি হতো? পাস্ট কন্টিনিউয়াসে কি হতো? করাচ্ছিলাম। ঠিক আছে, এখানেও তাই হবে, শুধু কি হবে? আমরা এখানেও একই রকম ভাবে বিন কথাটা ইউজ করব। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু পাস্টে কি হয়? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? হ্যাড। তাহলে এখানে হ্যাড বিন, তারপরে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি।
এখানে হ্যাড বিন তারপরে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি। আমি একই বাক্যটা এই বাক্যটাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখছি। আই হ্যাড বিন টেকিং ক্লাস, ঠিক আছে, সিন্স 8 AM অথবা ফর 1 hour, ফর 1 hour, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। এইবার আমরা চলে যাবো হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পরিবর্তনটা কি? পরিবর্তনটা কি? একই জিনিস, শুধু ফিউচারে কি হয়, উইল বা শ্যাল অথবা যুক্ত হয়ে যায় একটা, ঠিক আছে, উইল অথবা শ্যাল যুক্ত হয়ে যায়, এবং উইল বা শ্যালের পরে সবসময় হ্যাড হ্যাজ কিচ্ছু হয় না, সবসময় হ্যাভ বসবে, ঠিক আছে, হ্যাভ বসবে। তাহলে উইল বা শ্যাল, হ্যাভ, বিন, তারপরে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি। বাংলা ক্রিয়াপদের রূপ কিরকম? যেরকম, ঠিক যেরকম আমাদের কন্টিনিউয়াস টেন্সে ছিল, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সে ছিল, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, যে করাতে থাকবো, করাতে থাকবো, তে থাকবো, ঠিক আছে, তে থাকবো, তে থাকবো, তে থাকবে, তে থাকবো, তে থাকবে, কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই শ্যাল হ্যাভ বিন টেকিং ক্লাস সিন্স 8 AM অথবা ফর 1 hour, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না এক্ষেত্রে, আর কিছু আসবে না। কোথায় সিন্স হবে, কোথায় ফর আসবে, শুধু এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। বাংলায় আমরা বলে নেব, আমরা যদি দেখি যে বাংলা বাক্যটা বুঝতে পারছি আমরা যে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে ক্লাসটা চলে আসছে, তারপর আমি বলি আমি ছোটবেলা থেকে ক্রিকেট দেখি বা ছোটবেলা থেকে ক্রিকেট খেলি, আমার ছোটবেলা থেকে এই অভ্যাস, থেকে থেকে হলে সেখানে আমরা সিন্স ব্যবহার করব, সিন্স। আর যদি বলি ধরে, 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, মানে এত বছর ধরে, অত বছর ধরে আমি ক্রিকেট খেলছি, 15 বছর ধরে, তখন আমরা ফর ইউজ করব, ঠিক আছে, তখন ফর ইউজ করব। তাহলে আমরা কিন্তু আজকে টেন্সের পুরো গোটা বিষয়টা প্রথম থেকে শেষ অবধি একদম খুব সহজভাবে বুঝলাম। প্রথমত টেন্সটা কি, কি হিসাবে টেন্সের ভাগগুলো হয়েছে, প্রতিটা ভাগের আমরা বাংলায় কিরকম ভাবে ক্রিয়াপদের রূপ দেখে বুঝবো এবং ইংলিশে কিরকম ভাবে বাক্য গঠন করব, সমস্ত কিছুই কিন্তু আমরা আজকের ক্লাসে শিখে নিয়েছি, ঠিক আছে। তার মানে আজকের ক্লাসে আমরা গোটা টেন্সটাই খুব ভালো করে প্রথম থেকে শিখেছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে এরকমই কিছু সুন্দর সুন্দর টপিক তোমাদের জন্য নিয়ে আসবো, কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটাতে লাইক করো, বেশি করে শেয়ার করো বন্ধুদের মাধ্যমে, এবং সাবস্ক্রাইব টু ইউর স্টাডি। মনে রাখবে তোমরা যত বেশি করে লাইক করবে এই ধরনের ভিডিও কিন্তু তোমরা তত বেশি করে পেতে থাকবে। তাহলে চলো সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।